এটা মেবি অফ করলে ওকে বসুন। সো লাস্ট ডেতে আমরা কথা বলতেছিলাম মার্কেটিং প্রসেস শুরু করেছিলাম। আমরা বলতেছিলাম মার্কেটিং প্রসেসে 5টা স্টেপ আছে বা স্টেজ আছে। প্রসেস মানে অনেকগুলো অ্যাক্টিভিটি, সেখানে 5টা স্টেপের কথা আমরা বলতেছিলাম। হোপফুলি আজকে আমরা প্রথমটা নিয়ে কথা বলতে চাই। আমরা বলতেছিলাম প্রথম কাজ হচ্ছে কাস্টমার সম্পর্কে জানতে হবে, কাস্টমাররা কি চায়, তাদের নিড অর ডিমান্ড বা মার্কেট প্লেস সম্পর্কে জানা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তাদের জন্য একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ফিক্স করা, কিভাবে আমরা প্রোডাকশনে যাব, কিভাবে সেল করব সেটা। তৃতীয় কাজ হচ্ছে তাদের জন্য মার্কেটিং প্রোগ্রাম ডিজাইন করা, যেটা মেইনলি আমরা বলছিলাম 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, এটা ফিক্স করা। চতুর্থ কাজ হচ্ছে আমরা তাদের সাথে একটা সম্পর্ক মেইনটেইন করা। এন্ড দ্য লাস্ট ওয়ান, ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার্স, কাস্টমারদের কাছ থেকে কোম্পানির প্রফিট অর্জন করবে, এটা হচ্ছে পঞ্চম ধাপ। সো আমরা প্রথম ধাপ নিয়ে আজকে কথা বলতে চাই, কিন্তু দুঃখজনক হচ্ছে এখানে শো করতেছে না তো পুরোটা। একটু ইস্যু আছে, উপর পার্টটা সাদা। আচ্ছা আমি বলছি যতটুকু পারা যায় আপনি দেখেন, আমি বাকিগুলো আগামীতে ঠিক করে দেব অন্য পার্ট। সো আমরা একেবারে প্রথম স্টেপ 1 দেখা যাচ্ছে, দেখেন সাদার ভিতরে স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটপ্লেস এন্ড কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস। সো এটা হচ্ছে আমাদের মার্কেটিং এর স্টেপের প্রথম ধাপ। আমরা শুধুমাত্র এই ধাপটা নিয়ে আজকে কথা বলবো। সো এটাকে আমরা সাধারণত বলে কোর কনসেপ্ট অফ মার্কেটিং। স্টেপ 1 টাকে বলা হয় কোর কনসেপ্ট অফ মার্কেটিং। প্লিজ একটু কথা বলেন, আমি বেশি কথা বলবো না এই বিষয়ে। সো আমরা যে স্টেপ 1 বলতেছি, এটাকে বলা হয় কোর কনসেপ্ট অফ মার্কেটিং। অর্থাৎ স্টেপ 1 হচ্ছে মার্কেট সম্পর্কে যেটা আমাদের জানতে হবে, এই কোর কনসেপ্টগুলো কি কি আমাদের জানতে হবে, এটা হচ্ছে কোর কনসেপ্ট অফ মার্কেটিং। সো এখানে 1 নম্বরে যেটা আছে, এখানে 5টা ইস্যু আছে। নাম্বার 1 নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ডস। নাম্বার 2 আছে মার্কেট অফারিংস। নাম্বার 3 হচ্ছে ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন। নাম্বার 4 এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপস, এন্ড 5 নম্বর আছে মার্কেট। সো এই বিষয়গুলো বলতে কি বুঝি আজকে শুধুমাত্র সেগুলোই দেখব। আজকের জন্য আমাদের টপিকস হচ্ছে এগুলা। সো নিডস অন ডিমান্ডস বলতে কি বুঝি, মার্কেট অফারিংস মানে কি কি মার্কেটে বিক্রি করা যায়। 3 নম্বর আছে ভ্যালু কি আর স্যাটিসফ্যাকশন কিভাবে হয়, কাস্টমাররা স্যাটিসফাইড কেমনে হয়। 4 নম্বর আছে এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপ তৈরি কিভাবে হয়। এন্ড দা ফাইনালি মার্কেট বলতে কি বুঝি। এই 5টা বিষয় নিয়ে আজকে কথা বলবো। নাম্বার 1 নিডস। নিডস এর বাংলা হচ্ছে প্রয়োজন বা প্রয়োজনীয়তা। আমরা ইন জেনারেল সেন্সে বুঝি নিডস মানে আমার যখন কোনো কিছু একটা প্রয়োজন, এটাকে আমরা বলি আমার এটা নিড দরকার, আমার খুব নিডি। বলে না লোকটা অনেক নিডি, আমরা নিডি বলতে ফিল করাই যে উনি অনেক গরিব মানুষ, ওনার একটু হেল্প দরকার, এই শব্দটা আমরা বলি নিডি। বাট যখন আমরা বলি যে আমাদের নিড দরকার, এটা আসলে মিন করে যে আমরা কোনো কিছু থেকে একটা বঞ্চিত হচ্ছি, এরকম একটা অনুভূতি আমাদের ভিতরে কাজ করে। এই জায়গাকে বলে কাস্টমার নিডস। আমরা একটু হাইলাইট করে দেখাইছি, স্টেটস অফ ফেল্ট ডিপ্রাইভেশন, অর্থাৎ কোনো কিছু থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, এরকম অনুভূতির নাম হচ্ছে আপনার নিডস আছে। এই নিডসকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 ফিজিক্যাল নিডস, আপনার শরীরে অনেক সময় অনেক কিছু প্রয়োজনীয়তা ফিল করে, যেমন শীতের সময় আপনার গরম লাগে, মানে গরম কিছু দরকার। মনে করেন এখন এই মুহূর্তে বন্যার্থদের ওখানে যারা আছেন বা বন্যার কবলিত এলাকায়, ওদের সেফটি দরকার, নিরাপত্তা দরকার, জীবন বাঁচানো দরকার, এগুলো হলো ফিজিক্যাল নিডস। অর্থাৎ একটা শরীর যে চাওয়াগুলো বা যে প্রয়োজনগুলো ফিল করে, এটাকে বলে ফিজিক্যাল নিডস। মানুষ ফিজিক্যাল নিডস ফুলফিল হওয়ার পরে সোশ্যাল নিডস ফিল করে, সোশ্যাল নিডস দরকার, যেমন বিলঙ্গিং, অ্যাফেকশন, লাভ, এগুলো দরকার। অর্থাৎ একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, স্নেহবোধ, এগুলো মানুষ ফিল করে, এগুলো তার দরকার। এন্ড দেন ইন্ডিভিজুয়াল নিডস, এর বাইরে একজন মানুষ নিজেকে ফুটিয়ে তুলতে চায়, তার সেলফ এক্সপ্রেশন, তার নলেজ, ওই যে বলে না জ্ঞানী গুণী মানুষ, সুশীল মানুষ বা প্রজ্ঞা আছে লোকটার, এটা প্রত্যেকটা মানুষেরই নিড, মানুষ এটা চায়, সবাই চায় তাকে সবাই বলুক সে জ্ঞানী হোক বা এই টাইপের যে আলোচনাটা। সো আমরা বলছি নিড মানেই হচ্ছে আপনি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছেন বা কোনো কিছু অভাব ফিল করতেছেন, এরকম অনুভূতি, এটা হচ্ছে আপনার নিড। এই নিডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল নিডস, যেটা আপনার শরীর ফিল করে সেটা। 2 নম্বর হচ্ছে সোশ্যাল নিডস, সামাজিকভাবে যেটা আপনি চান। এন্ড নাম্বার 3 হচ্ছে ইন্ডিভিজুয়াল নিডস, আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আপনি যেটা ফিল করেন। মানসিক চাপ, এটাই তো ইন্ডিভিজুয়াল নিডস। ইন্ডিভিজুয়াল নিডস এর মধ্যে এগুলা। সো এটা হচ্ছে নিডস। আমরা উদাহরণগুলো হয়তো সামনে আরো আসতেছে, আমি জাস্ট কনসেপ্টগুলো একটু বলে সামনে যাচ্ছি। দেন 2 নম্বর হচ্ছে ওয়ান্টস। ওয়ান্টস বলতে
বাংলাটা কি রকম, ওয়ান্টস এর বাংলা হচ্ছে চাওয়া, ওটা আমরা বলতেছিলাম প্রয়োজন, এটা হচ্ছে চাওয়া। ওয়ান্টস মানে চাওয়া। সো ফর এক্সাম্পল আমরা যদি এক্সাম্পল সহকারে বলতে চাই তাহলে সুবিধা হবে। সো সাপোজ আমরা এখানে সবাই হাঙ্গার বা ক্ষুধার্ত খেতে চাই, আমার প্রয়োজন হচ্ছে যে কোনো একটা ফুড, রাইট? এখন কোন ফুডটা আমি খাবো, আপনার যেটা পছন্দ সেটা তো আপনি খাবেন, রাইট? সো আপনার পছন্দ মানে আপনার পার্সোনালিটি, আপনার কালচার, আপনার সোসাইটির দ্বারা যে নিডটা শেপ করা হয় এটাকে ওয়ান্ট বলে। এখানে সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে প্রবাবলি, ইয়েস, সেটা হচ্ছে যে একজন ক্ষুধার্ত হলে যদি আমেরিকান হয় বা ইউরোপিয়ান হয় তাহলে সে ফাস্ট ফুড খুঁজে বের করে, ফাস্ট ফুড খাবে। এটা যদি বাঙালি হয় সে রাইস খুঁজে, ভাত বা রুটি খুঁজে বের করে, রুটি খাবে। এটা যদি মুসলিম হয় তাহলে সে শুকর মাংস অ্যাভয়েড করার ট্রাই করে, অন্য মাংস খাবে। সো আমরা বলতে চাচ্ছি কোনো একটা নিড ফুলফিল করার জায়গা থেকে আপনি যখন আপনার এই নিডটাকে আপনার কালচার, আপনার পার্সোনালিটি, আপনার বিলিফ, রিলিজিয়ন, সোসাইটি দ্বারা শেপ করেন, এটিকে বলা হচ্ছে ওয়ান্ট। যেমন সাপোজ শিফাতের ক্ষুধা লাগছে, তাহলে শিফাত এখন খাইতে চায়, শিফাতের পছন্দ কি, শিফাত ভাত খাবে সাপোজ, তাহলে এই যে ফুডে রাইস আসলো এটা হচ্ছে তার ওয়ান্ট। প্রথম কথা হচ্ছে ফুড, এটা হচ্ছে তার নিড, কি দরকার, খাদ্য দরকার। কি খাদ্য দরকার, তখন আমরা বলতেছি ওয়ান্ট হচ্ছে রাইস বা ওয়ান্ট হচ্ছে ব্রেড, সামথিং এলস। তৃতীয় পর্যায়ে হচ্ছে ওয়ান্টের পর হচ্ছে ডিমান্ড। আমরা বলতেছি এই যে শিফাতের ওয়ান্ট রাইস, এই রাইস কেনার ক্যাপাবিলিটি যদি শিফাতের থাকে তাহলে এইটাকে আমরা বলি ডিমান্ড। সো হিউম্যান ওয়ান্টস দ্যাট আর ব্যাকড বাই বাইং পাওয়ার, যে ওয়ান্টসটা কেনার অ্যাবিলিটি আছে এটা হচ্ছে ডিমান্ড। সো ইন টুমরো অর ইন ফিউচার আমরা যত কথা বলবো, আমরা কথা বলবো কিন্তু ডিমান্ড নিয়ে, মার্কেট ডিমান্ড নিয়ে। আমরা নিডস ওয়ান্টস নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, কারণ আমরা বিজনেসম্যান, মার্কেটে আমরা ব্যবসা করতে চাই। সো মানুষের কাছে যদি টাকা না থাকে, কেনার অ্যাবিলিটি না থাকে, তাহলে আমরা এটাতে কি করবো? সো আমরা সাধারণত কথা বলি ডিমান্ড নিয়ে। আপনি সামনে দেখবেন যত কথা হবে সব ডিমান্ড নিয়ে। ইকোনমিক্সে পড়বেন সব ডিমান্ডের কথা আছে, সব ডিমান্ড। ডিমান্ড মানেই হচ্ছে মানুষের হাতে টাকা আছে এটা কেনার জন্য। যে বাজারে, যে মার্কেটে মানুষের হাতে টাকা নেই সেখানে তো আমি ব্যবসা করতে যাবো না। সো আমরা নিডস ওয়ান্টস নিয়ে খুব বেশি কথা নেই, বাট আইডিয়াটা আমরা বলতে, এবার যদি আমি শুরু থেকেই বলি যে ব্যাপারটা আসলে কেমন, আমরা যে এক্সাম্পল ছিলাম সেটাতে আসি। মনে করেন নিডস, যে কোনো একটা ব্যক্তি ক্ষুধার্ত, তাহলে তার ফুড লাগবে, এটা হচ্ছে তার নিড। কোন ফুডটা সে খাবে এটা তার ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, তার লাইক এন্ড প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে। সে মনে করেন রাইস খাবে, তাহলে এই যে ওয়ান্ট হচ্ছে রাইস। 3 নম্বর হচ্ছে ডিমান্ড, এক প্লেট রাইসের দাম 20 টাকা, তার পকেটে 20 টাকা আছে, তার মানে তার ডিমান্ড আছে রাইসের, এটা হচ্ছে ডিমান্ড। সো নিড, ওয়ান্ট, ডিমান্ড এটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, একটা ছাড়া অপরটা যায় না। সো আমরা যদি এভাবে বলি, প্রথমটা হচ্ছে নিডস, এই নিডসকে আমরা যদি ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, লাইক, প্রিফারেন্স দ্বারা শেপ করি, এটাকে বলে ওয়ান্ট। এই ওয়ান্টের পর হচ্ছে ডিমান্ড, অর্থাৎ কেনার অ্যাবিলিটি আমাদের আছে, এটাকে আমরা বলি ডিমান্ড। সো আমাদের বিজনেসের সকল আলোচনা হচ্ছে ডিমান্ড কেন্দ্রিক, নিডস ওয়ান্টস কেন্দ্রিক না। বাট এই ডিমান্ডটা কিভাবে আসে, নিডস এবং ওয়ান্টস থেকেই আসে। সো কোনো কিছু বঞ্চনার শিকার হচ্ছেন, আপনি প্রয়োজনীয়তা ফিল করতেছেন, এটা নিডস। আপনার পার্সোনালিটি, আপনার প্রিফারেন্স, আপনার লাইফ, আপনার রিলিজিয়ন, আপনার কালচার সবকিছু মিলে শেপ করতেছেন, এটা হচ্ছে ওয়ান্টস। এবং এটা কেনার অ্যাবিলিটি আপনার আছে, এটা হচ্ছে ডিমান্ড। ভেরি সিম্পল। সো আমরা আরেকটা এক্সাম্পল যে যদি একটু ক্ল্যারিফাই করতে চাই, সো ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আজকে সকালে বা আগামীকাল সকালে আপনি এবং আপনার বাবা বাসা থেকে বের হয়ে, আপনার বাবা অফিসে যাবে, আপনি ইউনিভার্সিটিতে আসবেন, তাহলে আপনাদের যে প্রয়োজনটা দরকার, যে নিডটা ওখানে ফিল করতেছেন, আপনি বঞ্চিত হচ্ছেন, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, রাইট? সো আপনার একটা ভেহিকেল দরকার, রাইট? ভেহিকেল দরকার, ট্রান্সপোর্টেশন ফুলফিল করার জন্য কি দরকার? ভেহিকেল। সেই ভেহিকেল দরকার, এটা হচ্ছে নিড, কোনো সমস্যা নাই। বাট কোন ভেহিকেলটা আপনি নেবেন? এজ এ ইয়ং আপনি ফিল করেন আপনার একটা বাইক থাকলে ভালো হতো, রাইট? আপনার বাবা কি বাইক পছন্দ করে না, তার একটা 4 চাকা ভালো হয় বা একটা সিএনজি হলে ভালো হয়। সো এই দেখেন, আমি যখন নিড বলতেছি তখন কিন্তু একটাই বলতেছি ভেহিকেল, যখন ওয়ান্ট বলতেছি তখন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ব্যক্তি টু ব্যক্তি আলাদা হয়ে যাচ্ছে। সো তার দরকার একটা গাড়ি বা কার বা অটোমোবাইল, আপনার দরকার একটা বাইক। ডিমান্ড বলতেছি, আপনার কার কেনার টাকা আছে তাহলে আপনার বাইকের ডিমান্ড আছে, সরি বাইক কেনার টাকা আছে তাহলে ডিমান্ড আছে বাইকের। বাইক কেনার টাকা নেই, কাছে 20 টাকা আছে, তাহলে কিসে আসতে হবে? লোকাল বাসে করে চলে আসবেন। তাহলে আপনার জন্য ডিমান্ড আছে, ট্রান্সপোর্টেশনের ইস্যু হচ্ছে 20 টাকা, তার মানে আপনার ডিমান্ড আছে 20 টাকা। সো আপনি তো বাইকের স্বপ্ন দেখতে পারেন না। সো আমাদের নিড ওয়ান থাকে হিউজ, কোনো সমস্যা নেই, বাট আমাদের আলোচনা করা দরকার আমাদের ডিমান্ড আছে কিনা, অর্থাৎ কেনার অ্যাবিলিটি আছে কিনা। সো আপনার বাবার যদি কার কেনার টাকা থাকে তাহলে তার ডিমান্ড আছে, তার কাছে এই পণ্যের ডিমান্ড আছে। যদি না থাকে তাহলে সিএনজি নিয়ে 200 টাকাতে চলে আসবে। তাহলে দেখেন আমরা বলতেছি নিড ওয়ান ডিমান্ড, একটার পর একটা রিলেটেড। সো আমরা মার্কেটিং এন্ড বিজনেসে কথা বলি সাধারণত ডিমান্ড নিয়ে, কারণ আমাদের মেইন ইস্যু হচ্ছে
গতদিনও আমরা বলতেছিলাম মনে হয় যে ব্যবসার উদ্দেশ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা, রাইট? প্রফিট অর্জন, ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন করা। সো যদি বাজারে ডিমান্ড না থাকে আমাদের আসলে ব্যবসা হবে না। সো আমরা আসলে কথা বলি ডিমান্ড নিয়ে, অর্থাৎ মানুষের নিড, সেখান থেকে ওয়ান্ট, সেখান থেকে ডিমান্ড আছে কিনা। যদি ডিমান্ড না থাকে আমি এখানে মার্কেটিং এ যাই না। সো ডিমান্ড এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয়। সো আইডিয়া তিনটা বুঝছি কিনা ওইটার এক্সাম্পল আপনাদের পরীক্ষাতে অবশ্যই এক্সাম্পল সহকারে লিখতে হবে। জি স্যার। সো আপনি নিড বলতে কি বুঝছেন, ডিমান্ড কি, সরি ওয়ান্ট কি এন্ড ডিমান্ড কি, একটা এক্সাম্পল সহকারে বুঝিয়ে বলেন। কোশ্চেনটা এরকম আর কি। তিনটা আইডিয়া আপনি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবেন। যেমন আমি দুইটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝালাম, ব্যাপারটা এরকম। সো হোপফুলি আপনারা বাসায় একটু দেখবেন আজকে, না জানতে পারলে, না বুঝতে পারলে আগামী দিন আবার বলবো। সো এটা ছিল আমাদের নাম্বার 1 ইস্যু। আমরা স্টেপ 1 করতেছি, কিন্তু স্টেপ 1 অন কোর কনসেপ্ট অফ মার্কেটিং, আন্ডারস্ট্যান্ড দ্য নিডস অন ডিমান্ডস এন্ড মার্কেট প্লেস। এর 1 নম্বর ইস্যু হচ্ছে নিডস অন এন্ড ডিমান্ডস। 2 নম্বর ইস্যু হচ্ছে মার্কেট অফারিংস। মার্কেট অফারিংস বলতে আমরা বুঝি কি কি বিক্রি করা যায়, মার্কেটে কি কি বিক্রি করা যায়। আমরা জেনারেল সেন্সে বুঝি মার্কেটে দুইটা জিনিস বিক্রি করা যায়, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস, তাই না? এর বাইরে আরো অনেক কিছু বিক্রি করা যায়। সো আমরা যদি একটু এই বিষয়ে যেটা লেখা আছে সেভাবে বলতে থাকি, আমরা প্রথম থেকে হাইলাইট করা আছে প্লেস, সার্ভিসেস এন্ড এক্সপেরিয়েন্স। প্রোডাক্ট বিক্রি করা যায়, এটা আমরা বুঝি। এই পেনটার দাম 10 টাকা সাপোজ, এটা বিক্রি করা যায় বাজারে। সার্ভিস বিক্রি করা যায়। স্পেশালটা বুঝেন আপনারা? জি স্যার। কি বলেন স্যার, বুঝবো না মানে, যাই হোক। সো এখানে সার্ভিস বিক্রি হয়, ডাক্তারি সেবা, লয়ারদের সেবা, টিসিএম, এভরিথিং সার্ভিস, রাইট? সো সার্ভিস বিক্রি করা যায়। সার্ভিস আসলে মালিকানা চেঞ্জ করা যায় না, আপনাকে একটা সেবা দিয়ে বিনিময়ে আপনি টাকা দেন তাকে, সিম্পল। সো সার্ভিস বিক্রি। অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেরিয়েন্স বিক্রি করা যায়। এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা বিক্রি করা যায়। যেমন আপনি গ্রাজুয়েশনের পরে অ্যাজ এ ফ্রেশার যখন জবে জয়েন করবেন, আপনার বেতন কুড বি 30,000, 30,000 টাকা হলো সাপোজ। What do you think? After 10 years, আপনি 10 বছর অভিজ্ঞতা যখন চাকরিতে যাবেন, তখন কি বেতন 30,000 থাকবে? বেড়ে যাবে না? কেন বেড়ে যাবে? আপনার অভিজ্ঞতার একটা ভ্যালু আছে, রাইট? সো অভিজ্ঞতা বিক্রি করা যায়। কোন একটা সিইও এর একটা ইয়ে দেখতেছিলাম আমি, সাক্ষাৎকার। উনি বলতেছিল ওনার ফ্রেন্ড বলছে ওনার কোম্পানি যাকে ম্যানেজার রাখছে সে 2 কোটি টাকা লস করে দিয়েছে। তোর ফ্রেন্ড ওকে বুদ্ধি দিচ্ছে, তাহলে এই ম্যানেজার থেকে রাখবি, এত 2 কোটি টাকা লস করছে। বলতেছে একে যদি আমি বাদ দিয়ে নতুন কাউকে রাখি, সেও তো 2 কোটি টাকা লস করাবে। বাট এই যে শিখে গেল 2 কোটি টাকা কোথায় লস করছে, পরবর্তীতে এটা তো আর করবে না। তাহলে এক্সপেরিয়েন্সের একটা ভ্যালু আছে। সো আমরা এখানে এটাই বলতেছি, এক্সপেরিয়েন্স বিক্রি করা যায়। দেন দেখেন পারসন, ব্যক্তি বিক্রি করা যায়। ব্যক্তি বিক্রি করা যায় না? আইমান সাদিক এখানে আসতেছে, এটা বিক্রি করা যায় না? স্যার। বিক্রি করা যায়। আপনাদের মনে আছে বাংলাদেশে শাহরুখ খান আসছিল? জি স্যার। বাংলাদেশে অনেক নেতা নেত্রীরা এরকম ফ্লোরে বসে শাহরুখ খানের কনসার্ট দেখছিল, জানেন এটা? জি স্যার। আচ্ছা, সো ব্যক্তি বিক্রি করা যায়। বা আমরা অন্যভাবে যদি বলি, মনে করেন একটা সিনেমা তৈরির কাজ, সিনেমা করবে, তো একটা সিনেমা যদি একজন ব্যক্তিকে আমি শুটিং করাই, লেবার বোঝেন, লেবার দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করানো, সো মনে করেন 3 ঘন্টা করে কাজে লাগাইছি, তাহলে ওকে 3 ঘন্টা 3,000 টাকা দিয়ে দিলাম, সিম্পল। বাট এই লোকটা যদি সালমান খান হয়, তাহলে কি 3,000 টাকা দেওয়া হবে? কেন হবে না? কারণ এই যে পার্সন ইস্যু। সো পার্সন বিক্রি করা যায়। নাম্বার 4, প্লেস, স্থান বিক্রি করা যায়। স্থানের সবচেয়ে গ্রেট এক্সাম্পল হচ্ছে টুরিস্ট ডেস্টিনেশন। আপনারা যেখানে ঘুরতে যান, ওই প্লেসগুলো বিক্রি, মানে আপনি তো টাকা দিয়ে ওখানে ওই যে বলে না টিকিট কেটে ঘুরতে গেছেন, ব্যাপারটা এরকম। সো প্লেস বিক্রি করা যায়। অর্গানাইজেশন, প্রতিষ্ঠান বিক্রি করা যায়। যেমন মনে করেন আমাদের ক্যাম্পাসের নিচে কেএফসি আছে না? কেএফসি মালিক এখানে এসে দোকানদারি করে, কিভাবে হয়? একটা কন্ট্রাক্ট টিম আছে না, ফ্রাঞ্চাইজিং আছে, যার ফলশ্রুতিতে দেবে চলতেছে। তাহলে একটা প্রতিষ্ঠান বিক্রি করা যায়। রয়্যালিটি বিক্রি করছে, ফ্রাঞ্চাইজিং করছে, সো প্রতিষ্ঠান বিক্রি করা যায়। দেন ইনফরমেশন, তথ্য বিক্রি করা যায়। স্যার, এটা তো আমরা সবাই জানি। আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে ওই বিষয়ে আমরা খুব বেশি কথা বলতেছি না। আর দ্য লাস্ট ওয়ান ইজ আইডিয়াস বিক্রি করা যায়। ধারণা বা কনসেপ্ট বা আইডিয়া, বিভিন্ন ইয়াগুলো বিক্রি করা যায়। যেমন আপনাদের যদি মনে থাকে, হ্যাঁ, আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের সিনিয়র যারা আছে বা আপনার বাবা বা আপনার বড় ভাই, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা একসময় বিটিভিতে একটা বিজ্ঞাপন দেখতো বা একটা স্লোগান ওনাদের মনে আছে, সেটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, রাইট? শুনছেন আপনারা? আচ্ছা, আপনাদের সময় যে স্লোগানটা আসলো, একটু এরপরে যে আইডিয়াটা সরকার মার্কেটিং করা শুরু করলো বা বিক্রি করা শুরু করলো, প্রথমে ছিল এই আইডিয়া, পরে যে আইডিয়াটা আসলো সেটা হচ্ছে 2টি সন্তানের বেশি নয়, ভালো, রাইট? 20 বছর পরে কি হইতে পারে নতুন আইডিয়া? আচ্ছা, যদি এমনটা হয়, আপনারা যেটা বলছেন ওইটাই কিন্তু এভাবে বলা যায়।
পরবর্তী আইডিয়া বিক্রি করার জন্য সরকার এটা করতে পারে যে সন্তানের জন্য আমরা হব না সচেষ্ট, তুমি আমি যথেষ্ট। এই যে আইডিয়া কিন্তু বিক্রি করা যায়, ইস্যু হচ্ছে যে আইডিয়া বিক্রি করা যায়। সরকার দেখবেন যখন যেটা লাগে সেই আইডিয়া দেয়। আইডিয়া বিক্রি করা যায়, এরকম আইডিয়া অনেকেই বিক্রি করে সমাজে। ইভেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলা, বিভিন্ন পলিটিক্যাল এন্টিটিগুলা বা বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনগুলো বিভিন্ন আইডিয়া বিক্রি করে। আইডিয়া নাথিং এলস। সরি, শার্ক ট্যাঙ্ক, হ্যাঁ, কুড বি। সো এরকম আইডিয়া বিক্রি করে অনেক প্রতিষ্ঠান আছে যারা আইডিয়া বিক্রি করে। সো আমরা বলতেছি এগুলো বিক্রি করা যায়। সো এখানে মোটামুটি আমরা 4, 5 আর 3, 8টা ইস্যু বলছি। এই 8টা ইস্যু বুঝতে পারছি কিনা যেগুলো কিভাবে বিক্রি করা যায়। আমরা মার্কেট অফারিংস বলতে বোঝাচ্ছি যেগুলো মার্কেটে অফার করা হয় বিক্রি করার জন্য, এগুলোকে মার্কেট অফারিংস বলে। সো 8টা আইটেম আমরা এখানে বলতেছি এগুলো বিক্রি করা যায়। সো আবারও বলি, প্রোডাক্ট বিক্রি করা যায়, সার্ভিস এগুলো আমরা বুঝি, এক্সপেরিয়েন্স বিক্রি করা যায় সেটা বললাম, পারসন ব্যক্তিকে বিক্রি করা যায়, প্লেস স্থানকে বিক্রি করা যায়, অর্গানাইজেশন প্রতিষ্ঠান বিক্রি করা যায়, দেন ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ আইডিয়া বিক্রি করা যায়। স্যার প্রতিষ্ঠান বলতে মানে ফ্র্যাঞ্চাইজি অন্যভাবে হতে পারে, রয়্যালটি হতে পারে, কন্ট্রাক্টিং হতে পারে, ম্যানেজমেন্ট করতে পারে, যেভাবেই হোক এটা বিক্রি করা যায়। কয়েক টাকার প্রসেস আছে। হ্যাঁ, অনেকগুলো ওয়ে আছে। এটা সব বিজনেস যখন করবেন তখন আরো ডিটেইলস বলতে কিভাবে বিক্রি করা যায়। স্যার প্রতিষ্ঠান বিক্রি করা যায়, এটা তো সুনাম বিক্রি করা যায়। জি, অ্যাবসলিউটলি। প্রতিষ্ঠানের নামটা আপনি ইউজ করবেন, এটা আমি তাকে টাকা দিতে হবে। যেমন বাংলাদেশে মনে করেন বা পেপসি তৈরি করে কারা? বাংলাদেশ তৈরি করে কে? গাজীপুরে আর কি তৈরি করে? কোকাকোলা কোম্পানি আসছে না তৈরি করতে? নো, ট্রান্সকম বেভারেজ লিমিটেড। দেখবেন লেখা আছে ম্যানুফ্যাকচারড বাই ট্রান্সকম বেভারেজ লিমিটেড। প্রথম আলো হইছে যাদের তাদের ট্রান্সকম গ্রুপ। ওই যে রিমিন শিমিন দুই বোন মারামারি করতেছে, সম্পত্তি ওদের বাবা মারা গেছে। আপনার বিজনেস জগতের খোঁজ খবর রাখেন না? টুকটাক স্যার। আচ্ছা, যাই হোক। সো এই যে ইস্যুগুলো, এটা তাহলে বাংলাদেশে তারা তৈরি করতেছে, বিনিময়ে কোকাকোলা টাকা পাচ্ছে, পেপসিকো কোম্পানি টাকা পাচ্ছে। তাহলে কি বিক্রি করছে? তাদের প্রতিষ্ঠান বিক্রি করছে। কিভাবে করছে এটা পর, তাদের প্রতিষ্ঠান বিক্রি করছে, তো সেটাকে আমরা বলতেছি অর্গানাইজেশন বিক্রি করা যায়। সো 2 নম্বর আইডিয়া ক্লিয়ার? ওকে, নাম্বার 3, ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন। সো আমরা এখানে দুইটা ইস্যু বলবো, একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। আমরা গতদিন বলতেছিলাম একটু ওই যে ভ্যালু তৈরি করার কথা আমরা বলতেছিলাম। তো আমরা এখানে বলতেছিলাম ভ্যালু ইকুয়াল টু বেনিফিট গ্রেটার দ্যান কস্ট। আমরা যদি এভাবে বলি, ভ্যালু ইকুয়াল নট টু ভ্যালু হবে যদি বেনিফিট লেস দ্যান কস্ট হয়। এই ইকুয়েশনটা একটু খেয়াল করেন। আমরা বলতেছি ভ্যালু মানে হচ্ছে যে কোনো কোম্পানি আপনার জন্য একটা প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে না, একটা বেনিফিট দিচ্ছে, সহজ করে। এই বেনিফিট নিতে হলে আপনাকে একটা কস্ট করতে হচ্ছে। যদি কাস্টমার ফিল করে এই কস্টের তুলনায় বেনিফিট বেশি, তাহলে এটা আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করছে। যদি ফিল করেন আপনি খরচ বেশি করছে, বেনিফিট কম পাইছি, তাহলে এটা আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করেনি, আপনি ওই পণ্য কিনতে যাবেন না। সে ফর এক্সাম্পল, আপনি একটা পেন কিনছেন 5 টাকা দিয়ে, আপনার এক্সপেকটেশন যে এখান থেকে আপনি বেনিফিট পাবেন 30 দিন, এবং আপনি 30 দিন পেয়েছেন বা বেশি পেয়েছেন, তাহলে আপনার জন্য এটা ভ্যালু ক্রিয়েট করছে। আপনি আবার 5 টাকা দিয়ে কিনবেন, বাট এটা 10 দিন পরে কালি শেষ হয়ে গেছে, এটা আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করেনি, আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন এবং নেক্সট টাইম এই ব্র্যান্ডের আর পেন কিনবেন না। সেটাকে বলে ভ্যালু ইস্যু। ভ্যালু ক্রিয়েট হলে আপনি এটা কেনেন, না হলে এটা কেনেন না। সো পরের আইডিয়া হচ্ছে স্যাটিসফ্যাকশন। যদি এমনটা হয়, এখানে দেখা যায় তো না, যদি এমনটা হয়, আচ্ছা আমরা উল্টো করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। বেনিফিট ইকুয়াল টু কস্ট ইকুয়াল টু স্যাটিসফ্যাকশন, বেনিফিট লেস দ্যান কস্ট ইকুয়াল টু ডিসস্যাটিসফ্যাকশন। এখানে এইভাবে বলা যেতে পারে। আমরা এখানে দুইটা শব্দ হাইলাইট করা, একটা হচ্ছে স্যাটিসফাইড কাস্টমারস, একটা হচ্ছে ডিসস্যাটিসফাইড কাস্টমারস। যদি কোনো কাস্টমার তার বেনিফিট এবং কস্ট অনুযায়ী হিসাব করে, এখান থেকে সে বেনিফিটেড হয়েছে, তাহলে সে স্যাটিসফাইড হয়। যদি সে এক্সপেকটেশনের চেয়ে বেশি পায়, তাহলে ডিলাইটফুল হয় বা উৎফুল্ল। বাংলাটা কঠিন। উৎফুল্ল বোঝেন? উৎফুল্ল হওয়া কোনো কিছু, এক্সাইটমেন্ট, ওয়াও। ওই যে একটা শব্দ ছিল না, হুররে, হুররে বোঝেন? এটাকে বলে ডিলাইটফুল কাস্টমার। এরপরে হচ্ছে স্যাটিসফাইড কাস্টমার। তাহলে স্যাটিসফাইড কাস্টমার তারা যারা ফিল করছে তাদের বেনিফিট বেশি হয়েছে বা সমান সমান হয়েছে কস্টের মতো, তাহলে তারা স্যাটিসফাইড। যে সকল কাস্টমার ফিল করে যে আমাদের কস্ট বেশি হয়েছে, বেনিফিট কম, তাহলে ডিসস্যাটিসফাইড কাস্টমার, তারা সেকেন্ড টাইম আপনার দোকানে আর আসবে না।
সো এখানে আলোচনা হচ্ছে এই তিনটা ইস্যু। এখানে এই কথাগুলোই লেখা আছে খুব সুন্দর করে, বই থেকে নেওয়া, এগুলো আমি লিখি নাই। সো বই থেকে নেওয়া এই কথাগুলো আপনি বইতে পাবেন হুবহু, বাট এখানে একটু বেশি লেখা, যাদের বই খুঁজতে কষ্ট হবে তারা এখান থেকে পড়লে ব্যাপারটা বুঝতে পারবে। এটা পাবো কোথায়? এটা ইয়াপিতে দেওয়া আছে, পোর্টালে দিয়ে দেওয়া আছে। স্যার এটা কি চেঞ্জ করে দেওয়া হবে তো ভয়? হ্যাঁ হ্যাঁ, এটাও আপনি নিজে দেখলে দেখতে পারবেন, শুধু এই টিভিতে দেখা যাচ্ছে না। ঠিক আছে, টিভি ইস্যু হ্যাঁ টিভি বিষয়। অনেক নাম্বার 4 আছে এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপস। এক্সচেঞ্জ এর মানে হচ্ছে বিনিময়। আমরা মনে হয় কতদিন বলতেছিলাম, পৃথিবীতে যখন টাকা আবিষ্কার হয়নি বা মনিটারি ভ্যালু আবিষ্কার হয়নি, তখনও মানুষ বিনিময় করতো। এটাকে বলা হচ্ছে বার্টার সিস্টেম, রাইট? বিনিময় প্রথা, যে আপনি একটা লাউ দিবেন, সে আপনাকে একটা রুই মাছ দিবে। আপনাদের অনেক লাউ আছে, ওদের অনেক রুই মাছ আছে। সিম্পল, এটা বলছেন না? সো আমরা টাকা আবিষ্কারের পরে মনিটারি আবিষ্কার, হ্যাঁ ফাইন্যান্সে ছিল, জি অবশ্যই ফাইন্যান্সে ছিল। 99 ফাইন্যান্সে ছিল। সো আমরা বলতেছি আপনার এক্সচেঞ্জের ইস্যুটা হচ্ছে আপনি কোন একটা অবজেক্ট পাইতে হলে, বা আপনি যেগুলো বললাম যেগুলো বিক্রি করা যায়, অর্থাৎ প্রোডাক্ট সার্ভিস এক্সপেন্স, এগুলো পাইতে হলে আপনাকে একটা মনিটারি ভ্যালু ত্যাগ করতে হয়। এটাকে আমরা বলতেছি এক্সচেঞ্জ। অর্থাৎ আপনি একটা বিষয় দিবেন, এর বিনিময়ে মনিটারি ভ্যালু নেবেন, এটাকে বলতেছি এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জের ফলে একটা রিলেশনশিপ তৈরি হয়। এক্সচেঞ্জ করলে একটা রিলেশনশিপ তৈরি হয়। সেই সম্পর্ক তত বেশি স্ট্রং হয় যারা প্রতিনিয়ত এক্সচেঞ্জ করে। যেখানে এক্সচেঞ্জ নেই সেখানে রিলেশনশিপ বেশি স্ট্রং হয় না। সো এক্সচেঞ্জের মাধ্যমে একটা রিলেশনশিপ তৈরি হয়, এবং এই এক্সচেঞ্জটা যাদের সাথে করা হয় তাদেরকে আমরা বিজনেসের ভাষায় বলি কাস্টমার। ঠিক আছে, কাস্টমার। আর দ্য লাস্ট ইস্যু হচ্ছে একেবারে এখানে যেটা দেখা আছে লাস্টে, এটা হচ্ছে মার্কেট। 5 নম্বর টপিক হচ্ছে আমাদের মার্কেট। আমরা জেনারেল সেন্সে বলি কারওয়ান বাজার, মগ বাজার, মহাখালী বাজার, মানে বাজার বলতে আমরা একটা স্থানকে মিন করি অ্যাকচুয়ালি। এলাকাতে বলে না আজকে বাজারে যেতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। বাট ইন বিজনেস এন্ড মার্কেটিং, মার্কেট মানে কোনো জায়গা না অ্যাকচুয়ালি। যখন আমরা বলি যখন যে গ্রামীণের মার্কেট বাড়তেছে, আমরা কি মিন করি? সে জায়গা দখল করতেছে, কি মিন করি এখানে? ক্রেতা বাড়তেছে। ক্রেতা বাড়তেছে, কাস্টমার বাড়তেছে। সো বিজনেস এন্ড মার্কেটিং এ মার্কেট মানে হচ্ছে কাস্টমার্স। অ্যাকর্ডিং টু ফিলিপ কোটার, উনি বলতেছেন মার্কেট ইজ এ সেট অফ অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর এ সার্ভিস। কোন একটা নির্দিষ্ট পণ্য বা সেবার বর্তমান ক্রেতা এবং ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে মার্কেট বলে। ভেরি সিম্পল। সো আমরা যখন বলি যে আমার মার্কেট বাড়তেছে বাজারে, মানে আমি বোঝাই যে আমার ফলোয়ার বাড়তেছে বা আমার কাস্টমার বাড়তেছে। কোন একটা পণ্য বা সেবার মার্কেট বাড়তেছে মানে কাস্টমার বাড়তেছে। এর মার্কেটের অবস্থা খুব খারাপ, কারণ কি মিন করি? কাস্টমার সংখ্যা কমে যাচ্ছে। সো মার্কেট মানেই কাস্টমার, সেটা যেন মনে থাকে। দয়া করে পরীক্ষার খাতায় যেন ভুল করেও লেখেন না মার্কেট ইজ এ প্লেস ওয়্যার বায়ার এন্ড সেলার গেট টুগেদার, এই টাইপের কথা। মানে এটা প্ল্যাটফর্ম। মার্কেট ইজ এ নট এ প্লেস। আমরা বলতেছি মার্কেট মানেই কাস্টমার্স। সো মার্কেট মানে হচ্ছে বর্তমান ক্রেতা এবং ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি। আমরা বলি না আমাদের মার্কেট ভালো, সামনে কন্টিনিউ করতে হবে, মানে আমরা দেখতেছি ভবিষ্যতে অনেক বেশি কাস্টমার হবে। সো মার্কেট মানে হচ্ছে প্রেজেন্ট কাস্টমার্স এন্ড ফিউচার কাস্টমার্স। সো মার্কেট ইকুয়াল টু প্রেজেন্ট কাস্টমার্স প্লাস ফিউচার কাস্টমার্স ইকুয়েশনালি। সো এই ছিল আমাদের পাঁচটা টপিকস, নিডস অন ডিমান্ডস। 2 নম্বরে আমরা বলতেছি মার্কেট অফারিংস, 3 নম্বরে ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন, 4 নম্বরে আমরা বলতেছি এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপস, এন্ড দেন ফাইনালি মার্কেট বলতে কি বুঝি। এই পাঁচটা ইস্যুকে মার্কেটিং এ একত্রিতভাবে বলা হয় কোর কনসেপ্ট অফ মার্কেটিং। কোর কনসেপ্ট আগে একটু মনে রাখেন, এটাকে বলা হয় কোর কনসেপ্ট অফ মার্কেটিং। আমরা আগামী দিনে হয়তো পড়ব শুধুমাত্র কনসেপ্ট অফ মার্কেটিং। সো কোর কনসেপ্ট অফ মার্কেটিং বলতে এই পাঁচটা ইস্যুকে বোঝায়, যেটা স্টেপ 1 এর মধ্যে আছে।